দর্শক, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কথা বলছেন। কখনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, কখনো সংবাদ সম্মেলনে অডিও বার্তা পাঠাচ্ছেন, কখনো নিজেদের দলীয় ফোরামে বিভিন্ন ধরনের কথোপকথনে তাকে দেখা যাচ্ছে যেগুলো বাইরে চলে আসছে। সব কিছু আমাদের চোখে না পড়লেও গণমাধ্যমের চোখ এড়াচ্ছে না অনেক বিষয়ে। সর্বশেষ আমরা দেখলাম যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার যে গোপন বৈঠক, সেই বৈঠকের খবর অন্তত প্রায় 9 দিন পরে ফাঁস হলো গণমাধ্যমে। এবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে শেখ হাসিনা একটি কনভারসেশন তারা হাতে পেয়েছে। তার দলীয় ফোরামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে নিজেকে নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। সেখানে তিনি তার সময়ের 15.5 বছর যে টানা ক্ষমতা, সেই সময়ের উন্নয়নের ফিরিস্তি যেমন তুলে ধরেছেন, তেমনি বর্তমান সরকারের বর্তমান নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলছেন। তিনি বলছেন যে এই নির্বাচন প্রশাসন দিয়ে হচ্ছে এবং সেটা বলতে গিয়ে তিনি প্রকারান্তরে তার আমলের নির্বাচনটাও যে প্রশাসন দিয়ে হয়েছিল সেটা বোধহয় এক প্রকার স্বীকার করে নিলেন কিনা সেই প্রশ্নও আসতে পারে। তিনি বলেছেন যে আমাকে বলা হয় 2018 সালের নির্বাচন আমি প্রশাসন দিয়ে করেছিলাম, তাহলে এখন কি হচ্ছে, এখন বর্তমান সরকার যে নির্বাচন করছে সেটা কি হচ্ছে। এই তুলনা করতে গিয়ে আমার মনে হয় যে প্রকারান্তরে পরোক্ষভাবে তিনি 2018 নির্বাচনটা যে বিতর্কিত নির্বাচন হয়েছিল সেটা এক ধরনের স্বীকার করে নিলেন। আমার মনে হয় যে সেটাই একটু পরোক্ষভাবে হলেও কিছু কিছু বিষয়, শেখ হাসিনা আমলের কিছু কিছু বিতর্কিত বিষয়, অন্তত সব বিষয় তো আর স্বীকার করবেন না, স্বীকার করলে দলের যে অস্তিত্ব সেই অস্তিত্ব নিয়ে সংকটের জন্ম দেবে, সেটা নয়। কিন্তু কিছু কিছু বিষয়ে আমার মনে হয় যে অনেক বড় ব্যাপার যেগুলো, সেগুলো আকারে ইঙ্গিতে যদি স্বীকার করে নেওয়া কিংবা মেনে নেওয়ার ব্যাপার দেখা যায়, তাহলে শেখ হাসিনাকে যারা সমর্থন করে তারাও এক ধরনের তার উপরে নতুন করে আস্থা রাখতে পারবেন যে মানুষ তো ভুল করতেই পারে, কিন্তু ভুল করার পরে তিনি উপলব্ধি করতে পারছেন তিনি ভুল করছেন। শেখ হাসিনা এই ভুল ভালের ঊর্ধ্বে নিজের দলীয় কর্মীদের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তায় কী সব প্রসঙ্গে কথা বললেন সেগুলো তুলে এনেছে আনন্দবাজার। চলুন আনন্দবাজারের দৃষ্টিতে একটু জেনে দেখি নতুন করে শেখ হাসিনা আবার কি বলার চেষ্টা করলেন, কিভাবে তার নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। থাকবেন দর্শক। বলছিলাম শেখ হাসিনার একটা কথোপকথন, সেটা আনন্দবাজারের হাতে গিয়েছে। ব্যক্তিগতভাবে আমার সেটা শোনার সৌভাগ্য হয়নি, সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে সেটা আমি খুঁজে পাইনি। তবে আনন্দবাজার দাবি করছে তাদের হাতে একটা কথোপকথন গিয়েছে। কথোপকথন নেতাদের মাঝে তিনি বক্তৃতা দিচ্ছেন এরকম একটা অডিও, সেই অডিও নিয়ে তারা এই রিপোর্টটা করেছে, যার শিরোনাম করেছে তারা কারো চাহিদা তো অপূর্ণ রাখিনি, উন্নয়নের খতিয়ান দিলেন হাসিনা, বললেন তার সময়ে বাংলাদেশে বেকারত্ব ছিল না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে সামনেই জাতীয় আনন্দবাজার যেভাবে বলছে সামনেই জাতীয় নির্বাচন, তার আগে মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে নির্যাতন, আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ এবং নিজের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি। এক ভার্চুয়াল আলোচনা সভায় গতকালকে তিনি এটা বলেছেন, সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের দোষ কোথায়। তিনি বলেন 15 বছরে বাংলাদেশে কি হয়েছে এবং 15 মাসে কি হচ্ছে সব হিসেব করে দেখুক, তবে বোঝা যাবে তখন কি হয়েছে আর এখন কি হচ্ছে। হাসিনা জানান ইউনূসের আক্রমণ 2024 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত এই নির্যাতন ও ঘরে ঘরে হত্যাকাণ্ড চলছে। অর্থাৎ জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনকে ইউনূসের আক্রমণ হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। তিনি বলছেন এমনকি পরিবারের সদস্যরাও রেহাই পান না। ইউনূস ক্ষমতা দখল করার জন্য একটার পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, মানুষের উপরে নির্যাতন করে যাচ্ছেন, সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তরে আগুন লাগিয়ে ছারখার করে দিচ্ছেন। বলছেন তিনি যে বর্তমানে সব পরিবারের দুর্দশা, নির্যাতনের কথা শুনলে আর সহ্য করা যায় না। বাবা মা ভাই বোন আমরা হারিয়েছি, কাজেই তাদের দুঃখের কথা
বুঝতে পারি। আবারও সেই তার নিজের বাবা মা ভাই বোন হারানোর যে কথা, সেই কথা আবার পুনর্ব্যক্ত করছেন তিনি। তার অভিযোগ, বর্তমানে বাংলাদেশে যা বিচার ব্যবস্থা তাতে বিচার চাওয়ার কোনো জায়গা নেই। এক একটা বিশ্ববিদ্যালয়কে আয়নাঘর বানিয়ে দিয়েছে। যে আয়নাঘরের অভিযোগ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করা হচ্ছে, বর্তমান সরকার আয়নাঘর খুঁজে পেয়েছে, সেই আয়নাঘরের কথা তিনি আবার উল্টা বলছেন যে বর্তমান সরকার প্রতিটা বিশ্ববিদ্যালয়কেই আয়নাঘর বানিয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে হাসিনা বলছেন, আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, একদম শেষ করে দিচ্ছে। সমস্ত মানুষের মাথার উপরে ঋণের বোঝা, ঘরে ঘরে লাশ। অর্থনীতির ব্যাপারে এই কথাটা হয়তো বা বেশ খানিকটা সত্য, বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। কারণ এই সরকারের আমলে অর্থনৈতিকভাবে যেমন ব্যবসা বাণিজ্যের দিক থেকে তেমন আমরা ব্যবসায়িকদের নানা ধরনের ক্ষোভ দেখছি, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এই অভিযোগটা বোধহয় বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক। অন্যান্য প্রসঙ্গে আসি, তিনি কি বলছেন, তার প্রশ্ন আওয়ামী লীগ কী অপরাধটা করেছে। তিনি আওয়ামী লীগের কোনো অপরাধ খুঁজে পাচ্ছেন না। এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এটা সত্য কথা। আওয়ামী লীগ স্বাধীন করেনি, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতায় দেশের 7 কোটি মানুষ, রাজাকার, আলবদর, আল শামস, মুষ্টিমেয় কিছু ছাড়া সবাই অংশগ্রহণ করেছে। সেখানে লিড দিয়েছিলেন বঙ্গবন্ধু এবং তার নেতারা, অর্থাৎ আওয়ামী লীগের নেতারা লিড দিয়েছিলেন, এটা সত্য। তবে বাক্যটা যদি এরকম হয় যে আওয়ামী লীগ দেশটাকে স্বাধীন করেছে, এই বাক্যে আমার মনে হয় যে সংশোধন করা উচিত, যেন এই বাক্যটাকে কেন্দ্র করে নতুন কোনো সমালোচনা আবার দানা বেঁধে না ওঠে। তিনি বলেন, 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো মানুষের চাহিদা তো অপূর্ণ রাখিনি। সরকারি চাকরির সুযোগ করে দিই, মেয়েরা যেন ইন্টারমিডিয়েট পাশ করে চাকরিতে ঢুকতে পারে, ফ্রিল্যান্সার ট্রেনিং দেওয়া, বেকারত্বের কোনো বিষয় ছিল না। মাত্র 3% মানুষ সে সময় বেকার ছিল, প্রত্যেকের রোজগারের ব্যবস্থা করে দিয়েছিলাম। এমনকি একজন তরুণ যেন নিজে দাঁড়াতে পারে, স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে তাদের টাকা দিয়েছি, এরকম প্রসঙ্গগুলো বলেছেন। তিনি বলছেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমন করে মানুষের জীবনে শান্তি স্থাপন করেছি। এই কথাটা অবশ্য সত্য যে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে শেখ হাসিনা সরকারের একটা সাফল্য ছিল। আর কি দাবি করছেন তিনি? হাসিনার দাবি, 2024 সালের আগস্ট মাস পর্যন্ত প্রত্যেকটা মানুষের আয় রোজগারের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। কোনো মানুষ গৃহহীন থাকবে না, তার ব্যবস্থাও করে দিয়েছিলাম। বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা করেছি। বিনা পয়সায় ওষুধের ব্যবস্থা কাদের করেছিলেন এই ব্যাপারটা আমার অবশ্য জানা নেই। তিনি বলছেন, মেয়েদের বৃত্তি দেওয়া, বিনা পয়সায় বই দেওয়া, চাকরির ব্যবস্থা করে দেওয়া, বৃত্তি দেওয়া, বই দেওয়া, এগুলো তো অবশ্যই ঘটেছে। সরকারি চাকরিতে সুযোগ দেওয়া, প্রত্যেকের বেতন ভাতা আমি 2-3 গুণ বাড়িয়েছিলাম, প্রত্যেকটা মানুষের জীবন আমি উন্নত করে দিয়েছিলাম। কিন্তু আজকে ইউনূস সব ধ্বংস করে দিল। আজকে যে রাস্তাঘাট, হাসপাতাল রয়েছে সবই তো আমি আমার সময়ে করেছি। রাস্তাঘাট, হাসপাতাল যা ছিল সবই আপনি আপনার সময় করেছেন, এই কথাটা মানে পুরোপুরি সত্য নয়। আপনার সময় সবই হয়নি। আপনি বলতে পারেন যে অবকাঠামোগুলো উন্নয়ন, অবকাঠামোগত যে উন্নয়ন, সেই উন্নয়নের ম্যাক্সিমামটা একটা দৃশ্যমান পরিবর্তন আপনার সময়ে হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সবই যদি আপনি করে থাকেন, তাহলে 2008 ডিসেম্বরে অর্থাৎ 2009 জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে পর্যন্ত কি বাংলাদেশে কিছুই হয়নি? সেই প্রশ্নটা আসবে, অনেকে করবে। আমার মনে হয় যে বিতর্কিত কথা এখন যতটা কম বলা যায় ততটাই আপনার জন্য মঙ্গল। তিনি বলছেন সেগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না, সেটা বর্ণনা করলামই। এত কিছু করার পরেও শুনতে হয়েছে আমরা নাকি দুর্নীতি করেছি। কিসের দুর্নীতি? তিনি দুর্নীতিটাকে একেবারে নাকচ করে দিচ্ছেন। কিন্তু এটা তো সত্য যে তার মন্ত্রীরা অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত এবং এই তথ্যগুলো সেই সময়ে আলোচিত হয়েছে, কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার যে মন্ত্রী, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান, তার বিদেশে যে শত শত বাড়ির হিসাব, তার মন্ত্রী নসরুল হামিদ বিপু বিদ্যুৎ মন্ত্রণালয়ে কি করেছেন সেগুলো নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আইসিটি সেক্টর নিয়ে কি করেছেন সেটা নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। তার উপদেষ্টা সালমান এফ রহমান তিনি কি করেছেন সেটা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। এরকম অনেকের নামেই তো সমালোচনা রয়েছে। সুতরাং ঢালাওভাবে যদি বলেন যে আপনার কোনো লোক কোনো দুর্নীতি করেনি, তাহলে আমার মনে হয় যে সেটা
একেবারে খোদ আপনার পক্ষের মানুষও পরিপূর্ণভাবে বিশ্বাস আপনার উপরে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে বলা উচিত যে দুর্নীতির লাগাম টানার আমি চেষ্টা করেছি, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যর্থতা ছিল। ল্যাঙ্গুয়েজটা যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে আপনার জন্য সেটা অনেক বেশি মানে কাজের কথা হবে। কারণ নতুন করে মানুষ আপনাকে নতুন করে যদি চিনতে পারে, নতুন করে যদি ভাবতে পারে, তাহলেই আপনার প্রত্যাবর্তনটা কিংবা আপনার না হলেও আপনার দলের ফিরে আসাটা অনেক বেশি সহজ হবে। হাসিনা দাবি করেন 10,000 আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করা হয়েছে, 1 কোটি সম্পদ পুড়িয়ে ফেলা হয়েছে, মানে 1 কোটি পৃথক পৃথক সম্পদ পুড়িয়ে ফেলা হয়েছে, এটা অভিযোগ করছেন। 10,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা হয়েছে এই অভিযোগ তিনি করছেন। আমি জানি না এই তথ্যটা সত্য কিনা। কারাগারে বন্দী আওয়ামী লীগের সদস্যদের প্রতিনিয়ত অকথ্য অত্যাচার এবং নির্যাতন করা হয়, এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সত্য। সম্প্রতি ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের 9 মাসের সন্তান ও তার স্ত্রীর রহস্য মৃত্যু, অর্থাৎ ওই বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের কথা বলছেন, এটাকে আত্মহত্যা না, এটাকে পরিকল্পিতভাবে সরকার হত্যার দিকে ঠেলে দিয়েছে কথা বলছেন। এইটাকে মানে বেশিরভাগটাই এটাকে সমর্থন করা যায়। কারণ ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী এবং পুত্রের মৃত্যুর পরে প্যারোলে মুক্তি না দিয়ে সরকার যেটা করেছে সেটা একেবারে জঘন্যতম কাজ, সেটা কোনোভাবেই সমর্থন করা যায় না। নির্বাচন প্রসঙ্গে হাসিনার প্রশ্ন, সরকারি আধিকারিকদের ব্যবহার করে অর্থাৎ সরকারি প্রশাসনকে ব্যবহার করে যদি নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনের লাভ কী? তার বক্তব্য, আমাদের উপরে দোষারোপ করা হয়েছিল যে 2018 সালের নির্বাচন প্রশাসন দিয়ে করা হয়েছে, তাহলে ইউনূস এখন কি করছে? যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম এই ভিডিওটা, যে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন 2018 সালের নির্বাচনটা তিনি প্রশাসন দিয়ে করিয়েছিলেন। প্রফেসর ইউনূসের এখনকার যে নির্বাচন, বিশেষ করে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন, এটার প্রচুর সমালোচনা হচ্ছে। সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, কারণ কোনো সরকার কোনো নির্বাচনের কোনো পক্ষে নিতে পারে না, পক্ষে অবস্থান করতে পারে না। এবং নির্বাচন কমিশনও সর্বশেষ 30 তারিখে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে এই কর্মকাণ্ড যারা করছে তারা করা যাবে না এবং মানে এটা শাস্তিযোগ্য অপরাধ। তাতে করে সরকার বেকায়দায় পড়েছে, বিপাকে পড়েছে। কিন্তু এই যে নির্বাচন কমিশনের অগত্যা, নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা মতো চাহিদা মতো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল মানে স্থগিত করে দিয়েছে, সেটা সমর্থনযোগ্য কাজ নয়। সরকারের কথা মতো করেছে, সেটা যেমন সমর্থনযোগ্য কাজ নয়, তেমনি নির্বাচন কমিশন এই যে এখন এসে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হ্যাঁ ভোটের পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পেইন করতে পারবে না, করলে শাস্তিযোগ্য অপরাধ হবে। এই যে অবস্থানটা নির্বাচন কমিশনের, এটাকে কিন্তু আপনাকে মানে সাধুবাদ দিতে হবে। বিগত কয়েক বছরের কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরকারের বিরুদ্ধে এই ধরনের অবস্থান গ্রহণের নজির আমরা এর আগে দেখিনি। শেখ হাসিনার এই কথাগুলোর মধ্যে অনেক কথাতেই যুক্তি রয়েছে, অনেক কথাতেই তিনি পাশ কাটিয়ে গিয়েছেন, অনেক কথা পাশ কাটিয়ে না গিয়ে আমার মনে হয় যে আংশিক হলেও স্বীকার করলে, যেমন দুর্নীতির কথা, দুর্নীতির অভিযোগ প্রচুর রয়েছে। হ্যাঁ, তিনি বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করিনি, কিন্তু তার মন্ত্রীরা যে সকল দুর্নীতির পাহাড় গড়েছেন এবং বিদেশে টাকা পাচারের যে সকল অভিযোগ রয়েছে, যদিও সেই অভিযোগগুলো এখন পর্যন্ত প্রমাণ হয়নি, কিন্তু কয়েকজন মন্ত্রী, কয়েকজন নেতা সম্পর্কে যে খবরগুলো শেখ হাসিনার আমল থেকেই শোনা যাচ্ছিল, সেগুলো তো মিথ্যা না বোধহয়। কারণ আমি ব্যক্তিগতভাবে যতটুকু খোঁজ নিয়েছিলাম শেখ হাসিনার আমলেই, সেটা হচ্ছে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শেখ হাসিনা নিজেই দুদকের ভেতরে ইন্টারনাল তদন্তের এক ধরনের নির্দেশ দিয়েছিলেন। এরকম কথা শেখ হাসিনার আমলেই শোনা গিয়েছিল যে এত পরিমাণ দুর্নীতি জুনায়েদ আহমেদ পলক করেছেন আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে তছরুপাত হয়েছে, নসরুল হামিদ বিপুল এবং সিআরআইকে নিয়ে যে ধরনের শেখ হাসিনাকে প্রতিনিয়ত তেল মেরে ওই কাজ বাগিয়ে নেওয়ার যে কাজগুলো করেছেন, এগুলো কিন্তু শেখ হাসিনার আমলেই সমালোচনা হয়েছিল। সেগুলো থেকে যদি তিনি মুক্ত থাকতে পারতেন কিংবা এই মানুষগুলোকে তিনি যদি সাইড করে দিতে পারতেন তার সময়ে, আমার মনে হয় যে বিতর্কটা কম হতো। এখন কি, এখন ব্যাপারটা হচ্ছে যে তার বয়স হয়ে গেছে 78-79 বছর বয়স,
তিনি হয়তো পরবর্তীতে আর আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে পারবেনও না। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় সেই ইঙ্গিতও দিয়েছেন যে তার মা অবসর নেবেন, কিন্তু আওয়ামী লীগকে তিনি যদি ফেরাতে চান এবং আওয়ামী লীগকে গ্রহণযোগ্যভাবে বেশিরভাগ মানুষের কাছে আস্থার জায়গায় যদি ফেরাতে চান, তাহলে আমার মনে হয় যে কিছু কিছু ভুল সেগুলো আকারে ইঙ্গিতে হলেও পরোক্ষভাবে হলেও সেই ভুলগুলো স্বীকার করে নিতে হবে। স্বীকার করে নিলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষ ভাবতে পারবে যে মানুষ মাত্রই ভুল করে, ভুল করে যদি অনুশোচনা করা যায়, ভুল করে যদি বলা যায় যে অমুক ভুল করেছে, সে আমার ভাই হোক, সে আমার ছেলে হোক, যেই হোক না কেন, আমি ভুল ক্ষমা করিনি, আমি তার জন্য শাস্তি দিয়েছি। যে কথাটা কিছুদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আওয়ামী লীগের ইন্টারনালি এরকম তথ্য শোনা যাচ্ছে যে অন্তত 250 থেকে 300 শীর্ষ নেতাকে আওয়ামী লীগ সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে একটা ফ্রেশ আওয়ামী লীগ করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সর্বশেষ সংসদে কিংবা 2014 থেকে 2014, 18, 24 যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তাদের বেশিরভাগই তাদের অন্তত 70-80% বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সিদ্ধান্তটা যদি আওয়ামী লীগ সত্যিই নিতে পারে, তাহলে একটা ফ্রেশ আওয়ামী লীগকে হয়তো আমরা ভবিষ্যতে পেতেও পারে, যখন তারা রাজনীতি করার সুযোগ পাবে, রাজনীতি করার অনুমতি পাবে। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত নিরপেক্ষভাবে, বায়াস না হয়ে, অন্ধ সমর্থনের দিক না ভেবে নিরপেক্ষভাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনা জোরে সোরে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমে তার যে লক্ষ্যটা কি পরিষ্কার নয়, কি করবেন তিনি সেটাও বোঝা যাচ্ছে না। ঘুরে ফিরে মনে হচ্ছে যে তিনি যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেই যন্ত্রণার কথাই বলছেন। তার পরিবর্তে কেন ইউনূস সরকার ক্ষমতায়, এটাই যেন এখন মুখ্য বিষয়। অথচ দেখেন, বাংলাদেশের রাজনীতিতে কেউ কি ডক্টর ইউনূসকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে? মনে করে না। শেখ হাসিনা এখন মনে করছেন, একসময় তিনি মনে করতেন যে জামাত বিএনপি, এখন জামাত বিএনপির কোনো নাম নেই, ঘুরে ফিরে শুধু ইউনূস কি করছে? ঘরে ঘরে নাকি হত্যাকাণ্ড চালাচ্ছে, পরিবারের সদস্যরা রেহাই পাচ্ছে না, 15 বছরে তার উন্নয়ন খতিয়ে এনে তুলনা করে বলতেছে আওয়ামী লীগের দোষ কোথায়। এখনো তিনি দোষ খুঁজে পাচ্ছেন না। ভার্চুয়ালি আওয়ামী লীগের সাথে এক আলোচনা সভায় তিনি এই কথাগুলি বলছেন, আনন্দবাজার পত্রিকা এগুলি বলছেন। এই যে আওয়ামী লীগের দোষ কোথায়, আমার দোষ কোথায়, তিনি বুঝতে পারলেন না, এবং এখনো আমার ধারণা যে বুঝতে পারছেন না। বলছেন যে 15 বছরে বাংলাদেশে কি কি হয়েছে এবং 15 মাসে কি হচ্ছে এসব হিসাব করে দেখুক, তবে বোঝা যাবে তখন কি হয়েছে, এখন কি হচ্ছে। এই যে একটা কথা, 15 বছরে তিনি একটা পূর্ণ শাসন ব্যবস্থা চালিয়েছেন। নির্বাচিত শাসন ব্যবস্থা বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যাই হোক না কেন, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার পার্লামেন্ট একটা ছিল, ভাঙাচোরা পার্লামেন্ট হোক, যাই হোক না কেন, তার পুলিশ, সেনাবাহিনী, পুরো একটা পূর্ণাঙ্গ একটা কাঠামোর মধ্যে তিনি পরিচালিত হয়েছেন, আর তিনি সেটাকে পরিচালনা করেছেন। সেটা নিয়ে নানা রকম অভিযোগ, আলোচনা, সমালোচনা যাই হোক না কেন, কিন্তু ইউনূসের 15 মাসের সাথে 15 বছরের তুলনা হয়। ইউনূসের 15 মাসে কি, মানে ইউনূস সরকার কেন আসলো? শেখ হাসিনার পতনের পর কি মানে কোন নির্বাচনের মধ্য দিয়ে কি পতন হয়েছে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আসে, সেটা কোন সরকার আসছে? বিএনপি জামাত না, ইউনূস সরকার। তো ইউনূস সরকার কি করবে? হ্যাঁ, বলা যেতে পারে সে কেন 3 মাসের মধ্যে নির্বাচন দিল না, 6 মাসের মধ্যে দিল না। 111 সরকারের মতন প্রায় 2 বছর কাটাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো 2 বছর কাটায়নি, মানে 1.5 বছরের মাথায় এসে তো নির্বাচনটা দিচ্ছে। তাহলে এই 1.5 বছরটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পূর্ণাঙ্গ শাসন বলা যায়? এটা তো অন্তর্বর্তী না, আমি তো অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী প্রশাসন, অন্তর্বর্তী সবকিছুই অন্তর্বর্তী, পার্মানেন্ট না। এটার সাথে এটা তুলনা হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে কি হয়? এই ধরনের অরাজনৈতিক সরকার পরিস্থিতি আসলে আলটিমেটলি সামাল দিতে পারে না।
একমাত্র সামরিক শাসকরা যদি পূর্ণ সমর্থন দেয়, 1/11 সময় যেমন হয়েছিল, তেমন একটা যদি বলে যে তোমরাই সবকিছু তোমরা সামাল দাও, তখন তারা সামাল দেয়। বাংলাদেশে তো ইউনূস সরকার এই স্বল্প মেয়াদের সময়ে তিনি আবার একটা পরিপূর্ণ একটা কাঠামো, সরকারি কাঠামো তৈরি করছে অনির্বাচিত লোকদেরকে দিয়ে। তো তারা পারেনি, এটা সত্য, ব্যর্থতার শেষ নেই। কিন্তু তারা তো এমন না যে শেখ হাসিনার মতন যেন তেন একটা নির্বাচন করে 5 বছর তারা ক্ষমতায় থাকবে তখন তুলনা করা হবে। এখন তিনি নানা রকম বলতেছে এই বিচার ব্যবস্থায় কোনো জায়গা নেই, এক একটা বিশ্ববিদ্যালয় আয়নাঘর হয়েছে। তো এইগুলি আবার বললে ওই ছাত্রলীগের নিয়ন্ত্রণে যে বিশ্ববিদ্যালয় ছিল সেগুলি কি আয়নাঘর ছিল না? এখন তো আর ওইভাবে বলতে পারবে না, এখন সেখানে শিবিরের দাপট আছে, সেখানে তো ছাত্র দলও আছে, ছাত্র দল তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের সময় ছাত্র দল রাজনীতি করতে পারছে ক্যাম্পাসে, শিবির পারছে? পারেনি। তো তো এটা খুবই হাস্যকর। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা ইউনূস সরকারের সাথে ফাইট করতেছে, যেটা একেবারে অযৌক্তিক। 12 তারিখের পরে যে সরকারের অস্তিত্ব নেই, সেই সরকারের সমালোচনা করে লাভটা কি? শেখ হাসিনা নিজেকে যদি নির্বাচিত সরকার মনে করে, তো সেই সরকার এত নির্বাচিত সরকার, তো সেই সরকারের বিরুদ্ধে ব্যাংক লুটপাটের কথা বলা হয় কেন? শেয়ার বাজার লুটপাটের কথা বলা হয় কেন? পাচার, অর্থ পাচার, দুর্নীতি, এটা তো চরমে ছিল। এটা কি কেউ অস্বীকার করবে? তো তার সাথে তুলনা হতে পারে আর একটা নির্বাচিত সরকারের, যদি বিএনপি বা জামাত ক্ষমতা আসে তার সাথে তুলনা হতে পারে। কিন্তু না, ওই যে তার ভেতরে মনের জ্বালা, যে ইউনূস তাকে হটায় যে সরকার আসছে, সেটা হচ্ছে ইউনূস সরকার কোনোভাবেই সহ্য করতে পারেনি। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও সহ্য করতে পারেনি, কারণ তখন নানা রকম আইনি মামলা মোকদ্দমায় তাকে, কিন্তু মানে শেখ হাসিনা যদি থাকতো, শুধু ইউনূস কারাগারে থাকতো না, বিএনপির অনেক ডাউস টাইপের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন এরকম অনেক নেতা কারাগারের মধ্যে থাকতো। দুর্ভাগ্যজনক ভাবে শেখ হাসিনার জন্য যে তার পতন ঘটে গেছে, অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। কিন্তু সামনে যে সরকার আসবে সেই সরকারের সাথে কম্পেয়ার করতে পারে শেখ হাসিনা। নিজের 15 বছর থেকে যদি এতই সমর্থন থাকতো, তাহলে তো ওই গণঅভ্যুত্থানের বিপরীতে লক্ষ লক্ষ লোক নেমে পড়তো শেখ হাসিনার সমর্থনে। নামছে, বরং কঠোর কাকুতি বিনতি করছে সেনাবাহিনীকে যে তুমি রক্ষা করো, তুমি গুলি চালাও। সেনাবাহিনী গুলি চালায়নি, পতন ঘটে গেছে। জনগণ তো লাখো লাখো জনতা এসে তো শেখ হাসিনাকে রক্ষা করতে আসেনি। তো এই যে পরিস্থিতিটা মানে মেনে না নেয়া, ব্যর্থতা স্বীকার না করা, বারবার শুধু নিজের শাসনের কথা বলা হচ্ছে, সেই শাসন ভালো ছিল না বলেই তো অভ্যুত্থান করছে। এই যে সমস্যা হলো যে ওই যে জামাত যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তারা ভুল করছে স্বীকার করে না, শেখ হাসিনা অবস্থাও তাই, যে তার শাসনে যে চরম ব্যর্থতা, মানে যেখানে ভোট ছাড়া নির্বাচন হয়, এরপরে আর কি সমালোচনা থাকতে পারে? সেগুলো সমালোচনা বা আত্মোপলব্ধি করে ভুল স্বীকার করা, এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। সেম যা জামাত তাই আওয়ামী লীগ। ওই জন্য দেখলাম না যে ওই মাহফুজ আলম বলছে যে জামাতের বিকল্প হাসিনা, জামাতের বিকল্প আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিকল্প জামাত। কথাটা কিন্তু ভুল বলেনি দর্শক।